সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায়। গত সপ্তাহে আমরা বা আগের ক্লাসগুলোতে আমরা চতুর্থ অধ্যায় শেষ করেছিলাম। আজকে পঞ্চম সপ্তাহ অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠান বিষয়ে আলোচনা করব। সমাজ হচ্ছে এমন একটি বিষয় বা সমাজ একটি বিমূর্ত বিষয়, যেটিকে আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, কিংবা কখনো কখনো এর বাহ্যিক বা কাঠামোগত যেই ব্যাপারগুলো আছে সেইগুলোকে আমরা আসলে দেখতে পাই। সেটি হচ্ছে আসলে সামাজিক প্রতিষ্ঠান বা সমাজের যেই কাঠামোর যেই ভিতরে যেই ক্রিয়ানক হিসেবে যেইগুলো কাজ করে, অর্থাৎ যাদের দ্বারা সমাজ আসলে তার পরিপূর্ণ বিকাশ বা পরিব্যাপ্তি লাভ করে, সেটি আসলে সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে সমাজের বিমূর্ত বিষয়গুলো। বিমূর্ত বিষয় কি? অর্থাৎ যেগুলো কিছু কিছু ব্যাপার থাকে যে যেগুলো আসলে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করার বিষয়, সেটি হচ্ছে আসলে বিমূর্ত বিষয়। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে কাঠামোগতভাবে দেখা যায়, অনুভব করা যায়, সেগুলো আসলে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আমরা বিবেচনা করে থাকি। সামাজিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি কি পাবো? সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে এমন কিছু জায়গা বা এমন কিছু ফিল্ড যেগুলো আসলে সমাজ তার কাঠামোগত বা সমাজ তার কার্যপ্রণালী চালিয়ে নেওয়ার জন্য বা সমাজকে তার মুভমেন্ট করানোর জন্য বা ফ্রিলি চলার জন্য যে বিষয়গুলো দরকার, সেটি আসলে এই সামাজিক প্রতিষ্ঠানের ভিতরেই বিদ্যমান। সুতরাং সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে এমন কিছু জায়গা বা এমন কিছু ফিল্ড, যেই ফিল্ডগুলো আসলে সামাজিক প্রতিষ্ঠান এর কার্যপ্রণালীর ভিতরে থেকে, অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠানটি কিভাবে চলবে, কোথায় গেলে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সমাজটাকে কিভাবে স্মুথলি রান করবে, সেই জায়গাগুলো থেকে সামাজিক প্রতিষ্ঠানের ধারণাটা আসলে তৈরি হয়। কারণ সামাজিক প্রতিষ্ঠানের ভিতরে শুধু যে কাঠামোগত বা ফ্রেমওয়ার্ক থাকবে এরকমটি নয়, কিছু কিছু হচ্ছে অনুভব বা কিছু কিছু হচ্ছে যে ফিল করার বিষয়। যেরকমটি যদি আমরা বলি পরিবারের কথা, পরিবারটি আসলে দেখা যায়, কিন্তু পরিবারের ভিতরে যে বন্ডিংস, যে সম্পর্ক, সেটি আসলে কোথাও দলিল বা কোথাও কোনো চুক্তি বা কোথাও অন্যান্য সম্পর্কের ভিত্তিতে তৈরি হয়নি। হ্যাঁ, যেটি হয় যে বিবাহের ক্ষেত্রে যে ধারণাটি তৈরি হয়, সেটি আসলে চুক্তির একটি অংশ হিসেবে বলার চেষ্টা করছেন বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ। কিন্তু বিবাহের বাইরে যেই বিষয়গুলো থাকে, যেরকম বাবার সাথে সন্তানের সম্পর্ক, মায়ের সাথে সন্তানের সম্পর্ক, সেটি আসলে কোনো দলিল, কোনো ডকুমেন্টস বা অন্য কোনো মাধ্যমে, আসলে চুক্তির মাধ্যমে বা লিখিত আকারে ওরকমটি থাকে না। শুধুমাত্র কিভাবে থাকে? যে ওই জায়গাগুলোতে অবশ্যই কি হইতে হবে? ওই জায়গাগুলোতে অবশ্যই সবাইকে সচেতন হতে হবে। যেরকমটি যে ওইগুলো বোঝার জন্য সমাজে কি থাকবে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকবে। সেই প্রতিষ্ঠানগুলো আসলে তাদের সামাজিক ক্রিয়াকর্ম বা সামাজিক যেই গুরুত্ব আছে সেইগুলোকে এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ চালিয়ে যাবে। তাহলে দেখো, সমাজ যে প্রতিষ্ঠানগুলোর ভিতরে বিদ্যমান আছে, সেই বিদ্যমান প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে এগিয়ে যেতে থাকবে সামনের দিকে। সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোর ভিতরে আমি বলতেছিলাম যে বাবার সাথে মায়ের সম্পর্ক বা মায়ের সাথে বাবার যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোর জায়গা থেকে যদি আমরা কল্পনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে সমাজ যে প্রতিষ্ঠানগুলোর জন্য চালিয়ে নিয়ে যাচ্ছে বা সমাজ যে প্রতিষ্ঠানগুলোর জন্য ধারণা তৈরি করছে, সেই ধারণার ক্ষেত্রে সবসময় যে সামাজিক প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক বা সামাজিক প্রতিষ্ঠানগুলোর রূপ, সেটিতে সবসময় সবার সামনে স্পষ্টভাবে ফুটে উঠবে তেমনটি নয়, এটি অস্পষ্ট বা অনেক সময় ফিল করার বা উপলব্ধি করার বিষয় তৈরি হয়। সেক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুরূপভাবে আমরা যদি বলতে চাই যে সমাজ তার প্রতিষ্ঠানের গুলোর ক্ষেত্রে কিছু ঐতিহ্যগত পরিবর্তন অনেক সময় নিয়ে আসে। কিভাবে নিয়ে আসে? যে ফ্যামিলির কথা যদি আমরা চিন্তা করি, যে ফ্যামিলি একটা সময় কি ছিল? পরিবারের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করেছিল। তো সেই ফ্যামিলির কাঠামোগত রূপে অনেক সময় পরিবর্তন এসেছে বিভিন্নভাবে। এখন আমরা সমাজে দেখতে পাই, বিশেষত ইউরোপিয়ান সমাজে সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার ফ্যামিলি, অর্থাৎ বাবা তার সন্তানদেরকে নিয়ে আসেন
অথবা মা তার সন্তানদেরকে নিয়ে আলাদা থাকতেছে, অর্থাৎ বাবা মা একসাথে নেই। এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো থেকে আমরা আসলে দেখতে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে। তার পরবর্তীতে যদি আমরা সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের কথা বলি, এটি তো আসলে পরিবার বা বিবাহের কথা যদি আমরা আলোচনা করি, এর বাইরে গিয়ে যদি একটু আলোচনা করতে যাই যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আসলে কি। সামাজিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে যে সমাজে যে প্রতিষ্ঠানগুলো আমরা দেখতে পাই, যেরকমটি যদি আমরা সোজা বা ভাষায় যদি বলতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে এই সামাজিক প্রতিষ্ঠানগুলো একটি সময় তার যে ক্রিয়াকর্ম বা তার যে কাজ করার যে ধরন বা ভবিষ্যতে যে এগিয়ে যাওয়ার যে ধারণা, সেই ধারণাগুলো থেকে সামাজিক প্রতিষ্ঠান আসলে দ্রুত থেকে দ্রুততর সময়ে সামনের দিকে ধাবিত হচ্ছে। কিভাবে ধাবিত হচ্ছে? যে এই ক্রিয়াকর্মগুলো বা এই ধারণাগুলো এমন একটি সময় এসে সমাজে বিদ্যমান, বা এমন একটি সময়ে এসে সমাজে তার কার্যপ্রণালী চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, যেই সময়টি আসলে সমাজের ক্ষেত্রে, সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তন আনতে শুরু করছে। যদি আমরা তাকাই যে সমাজে যেসব ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, সমাজে যেসব সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোরও কিন্তু কাঠামোগত পরিবর্তন এসেছে। ইভেন যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর কথাও যদি আমরা চিন্তা করি, বিভিন্ন রাজনৈতিক দল তার কর্মকাণ্ডে পরিবর্তন এনেছে। এখন আসলে রাজনৈতিক দলগুলো শুধু রাজনীতি করে না, শুধু হিংসাত্মক কর্মকাণ্ডেই লিপ্ত থাকে না, তারা বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিকেও জড়িত হচ্ছে বা ধাবিত হচ্ছে। মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা প্রাধান্য দিচ্ছে। তো এই ব্যাপারগুলো আসলে ক্রমান্বয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বর কথা যদি আমরা বলি, যে সমাজ হচ্ছে এমন একটি ধারণা, যেই ধারণাটিকে আসলে ধারণ করতে হবে প্রথমে। যদি সমাজকে বুঝতে হয়, সমাজকে বুঝতে চাওয়ার যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে যদি আমরা বলি যে সমাজ আসলে হচ্ছে একটি ইনভিজিবল পার্ট, যেটি আসলে দেখা যায় না। যদিও আমরা বলি যে আমরা সবাই মিলে একটি সমাজ এবং সেই সমাজে সবাই একত্রে বসবাস করতেছি, তো আসলে সমাজের গণ্ডি কতটুকু, সেই জায়গা থেকে যদি আমরা বলার চেষ্টা করি যে সমাজের গণ্ডি আসলে তার বৃহৎ, তার ক্ষুদ্র পরিসরকে অতিক্রম করে বৃহৎ পরিসরে সামনের দিকে ধাবিত হচ্ছে। এবং এই যে ধাবিত হওয়ার যেই চেষ্টা বা ধাবিত হওয়ার যেই প্রয়াস, সেটি আসলে অব্যাহত থাকছে এবং সামনের দিনগুলোতে হয়তোবা অব্যাহত থাকবে। তো আমরা যদি সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বের কথা আলোচনা করতে যাই, তাহলে দেখব যে সামাজিক যেই প্রতিষ্ঠানগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে সমাজকে এমন একটি জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে, যেখান থেকে সমাজ তার মানুষের জন্য, তার জনগণ বা তার যেই মেম্বার যারা আছে তাদের জন্য, তার সদস্য যারা আছে, তো তাদের জন্য এমন একটি ফিল্ড, এমন একটি পজিশন তৈরি করে দিচ্ছে, যেই জায়গাটি থেকে তারা আসলে বেটার কিছু করতে পারতেছে। তো সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে সেই জায়গাটি। তো সামাজিক প্রতিষ্ঠানের বাইরে যদি আমরা একটু গিয়ে আলোচনা করি, যে আমরা আসলে বিভিন্ন ধরনের সম্পর্ককে বোঝার চেষ্টা করি সামাজিক প্রতিষ্ঠানের বাইরে। বিভিন্ন ধরনের সম্পর্ক কি, যে আমার সাথে আমার বন্ধুর সম্পর্ক কি, এটি আসলে কি সামাজিক প্রতিষ্ঠান কি ব্যাখ্যা করতে পারে, না অন্য কোনোভাবে এটি আসলে ব্যাখ্যা করা সম্ভব? দেখো, বন্ধুর সাথে বন্ধুর যে সম্পর্ক, সেটিকে আমরা বলি মেলবন্ধন। তো এই যে ইন্টার কানেকশন, সেই কানেকশনের জায়গা থেকে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে সেখানে দুটি বিষয় চলে আসবে। একটি হচ্ছে তার পরিবারের যে ব্যাপারটি, সেটি চলে আসবে। দ্বিতীয়ত হচ্ছে সমাজ কাঠামোর কথা চলে আসবে। সোশ্যাল স্ট্রাকচারের আগে আমরা পড়েছি যে বিভিন্ন ধরনের স্ট্রাকচারের সাথে বিভিন্ন ধরনের ক্লাস বা বিভিন্ন ধরনের শ্রেণীর ভিতরে মানুষের কিভাবে ইন্টারাকশনটা হয়, কিভাবে মিল হয়, বা কিভাবে তাদের পার্থক্যগুলো গড়ে ওঠে, সেই জিনিসগুলো আসলে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি সোশ্যাল স্ট্রাটিফিকেশন বা সামাজিক শ্রেণীবিন্যাস যে জায়গাটি, সেই ক্লাসগুলোতে। আশা করি সেই ক্লাসগুলো তোমরা দেখলে এই জায়গাগুলো তোমাদের জন্য আরো ক্লিয়ার হবে। সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে চালিয়ে নেওয়ার বা সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে সামনে অগ্রসর হওয়ার এমন একটি ধাপ, যেই জায়গা থেকে
যে সামাজিক প্রতিষ্ঠান যদি না থাকতো তাহলে সমাজটা কি করতো, রান করতে পারতো না স্মুথলি, এবং সমাজটি একটি জায়গায় গিয়ে আটকে যেত। অর্থাৎ সমাজ তার মানুষের জন্য যেই স্টেপ বাই স্টেপ ভালো করার যে প্রয়াস বা ভালো করার যে চেষ্টা, সেই চেষ্টাটি আসলে কখনো করতে পারতো না অনুরূপভাবে, যার জন্য ওই সমাজটি আসলে ক্রমান্বয়ে ধীরে ধীরে বা একটি সময় এসে ওই সমাজটি তখন মানুষের জন্য বার্ডেন হয়ে দাঁড়াতো, এবং সেই সমাজের মানুষগুলো তখন কি হতো, অন্য সমাজে মাইগ্রেট বা শিফট হওয়ার চেষ্টা করতো, এবং এই শিফট হওয়ার দ্বারা তারা কি হতো, যে তাদের যেই সমাজের যে গুরুত্ব, সেই গুরুত্বটা হারিয়ে ফেলে তখন কি হতো, যে সমাজ থেকে তারা বিচ্যুত হয়ে যেত বা বিচ্ছিন্ন হয়ে পড়তো, এবং সমাজের যেই প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলো আসলে ভালো করার পরিবর্তে তখন সমাজে কি হতো, বিশৃঙ্খলা তৈরি করে দিত। তাহলে দেখা যাচ্ছে যে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব সমাজে অপরিহার্য, অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠানগুলো যদি না থাকতো সমাজ তাহলে কখনোই তার সঠিক পন্থায় বা সঠিক ওয়েতে চলাচল করতে পারতো না, এবং চলাচল করতে না পারার দরুন তখন সমাজ কি করতো, ফল করে যাওয়ার একটা চিন্তা বা ভাবনা তৈরি হতো। তো সেই জায়গা থেকে যদি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি যে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব আসলে অপরিহার্য, এটি কখনোই আসলে অবজ্ঞা করার সুযোগ থাকবে না। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় স্টেপ যদি চলে আসি, যে বিবাহের ধারণা ও বৈশিষ্ট্য। বিবাহের ধারণাটা কখন আসলো আসলে? আমরা জানি মানুষ প্রথমে ছিল কি, বর্বর দশায়, তারপরে আসলো সেখান থেকে বর্ণ দশা, তাই তো? বর্ণ দশা, সেখান থেকে পরবর্তীতে গুহাবাসী হলো মানুষ। গুহা থেকে মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত হলো, কৃষির সাথে সম্পৃক্ত হলো, তারপরে কৃষির থেকে আসলো সামন্তবাদ, সেখান থেকে আসলো শিল্প, সামন্ত থেকে শিল্প। দেখো এই যে ধাপ, 1 by 1 স্টেপ। প্রথমে ছিল মানুষ একেবারে বর্বর, অর্থাৎ মানুষ ছিল সমাজ বা পরিবার বা তার যে ধারণা, সেই ধারণার একবারে বাইরে গিয়ে বসবাস করতো। তখন আসলে মানুষের ভিতরে কখনো একতাবদ্ধ হয়ে বসবাস করার চিন্তা আসেনি, যেটি ডারউইন তার বিবর্তনবাদের ভিতরে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যদিও ডারউইনের মতবাদকে পরবর্তীতে অনেকে ভুল প্রমাণের চেষ্টা করেছেন, তারপর বিভিন্ন সমাজ বিজ্ঞানীরাও বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তো তারা এভাবে মানুষের একটি বর্বর দশার কথা বলেছেন, বর্বর দশা, তাই তো? বর্ণ দশা, গুহাবাসী, কৃষিজীবী। এই জায়গাগুলো থেকে যদি আমরা চিন্তা করি যে বর্বর থেকে আসলে বর্ণ, তারপরে গুহায় কৃষি, তারপরে সামন্তবাদ, এখন শিল্প সমাজে আছে, তারপরে পরবর্তীতে উত্তর আধুনিক সমাজ ও শিল্প উত্তর সমাজে আমরা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড যেটাকে বলা হয়, সেই দিকে আসলে আমরা ধাবিত হওয়ার চেষ্টা করতেছি। এবং শিল্পর যেই কাঠামো, সেখান থেকে বের হয়ে এসে আমরা এখন ভার্চুয়ালি যে নির্ভরতা, সেটি আসলে তৈরি হচ্ছে। যেমনটি আমরা এই করোনার ভিতরে দেখতে পাচ্ছি যে ভার্চুয়ালি আমাদের ইন্টারাকশনটা আসলে বেশি হচ্ছে। যেমন আমরা এই ক্লাসগুলো নিচ্ছি, ইদানিং 12 তারিখ থেকে চালু হয়েছে, আশা করি সবাই ক্লাসে আসবে। আর ক্লাসে আসার ফাঁকাফাঁকি অবশ্যই আমাদের যে অনলাইন ক্লাসের যে প্রয়াস, সেই প্রয়াসটা কন্টিনিউ থাকবে। তো তোমরা আশা করি সবাই এটি এনজয় করবে এবং সবাই এটি থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবে। তো বর্বর দশা থেকে যদি বলি, বিবাহের ক্ষেত্রে যদি আমরা বলি যে বর্বর দশাতে আসলে মানুষ ছিল সম্পূর্ণ একাকী বা সম্পূর্ণ আলাদা, অর্থাৎ তখন পরিবারের কোনো ধারণা ছিল না। তখন মানুষ বিভিন্ন চাহিদার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভ্রমণ করত, যেমন তার খাওয়া, তার ঘুমানো, বিভিন্নভাবে সে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় মুভ করতো, এবং দেখা যাচ্ছে যে সে হিংস্র টাইপের ছিল অনেকটা, যেমনটি আমরা এখন হিংস্রতা দেখি বিভিন্ন প্রাণীর ভেতরে। তো এইরকম একটা হিংস্র অবস্থায় ছিল, পরিবারের ধারণা তার ভিতরে মোটেই ছিল না। পরবর্তীতে সেই বর্বর জায়গা থেকে সে বন্য দশায় কিছুটা পরিবর্তন হলো। বনে তারা তখন কি করে শুরু করলো, ফলমূল সংগ্রহ করা বা ফলমূল যতটুকু প্রয়োজন হতো ততটুকুই তারা আহার করত, তার বেশি তারা আসলে সংরক্ষণ করার যে ব্যাপারটি, সেটি আসলে তারা কখনোই উপলব্ধি করতে পারেনি। অর্থাৎ তখন ফলমূল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল অপরিসীম, অর্থাৎ বেশি পরিমাণে পাওয়া যেত। তো তার যতটুকু প্রয়োজন হতো তার চেয়ে হয়তো বেশি নিয়ে এসে বা ওখানটায় বসে সে সংগ্রহ করে
খাওয়া বা অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো প্রয়োজন মেটানোর চেষ্টা করতো এবং বাদ বাকি অংশ ফেলে দিতে হয়তো নষ্ট হয়ে যেত বা এরকম। অর্থাৎ সংরক্ষণ করার যে ধারণাটি সেটি আসলে বর্বর বা বন্য দশায় ছিল না প্রয়োজন অনুযায়ী। যেমন একটি গরু বা একটি প্রাণীর হয়তো বা সে হত্যা করতো পাথর বা অন্য যে কোনো কিছু দিয়ে, তো সে হত্যা করার পরে তার যতটুকু প্রয়োজন সে ততটুকুই ভোগ করতো বা ততটুকুই নিয়ে নিত এবং বাদ বাকি অংশটা ফেলে রাখতো, সেটা নষ্ট হয়ে যেত। কিন্তু সেটি সংরক্ষণ করার যে প্রয়োজনীয়তা বা যে ফলমূল বা অন্যান্য যতটুকু গাছ থেকে নেয়ার সে ততটুকুই নিত, বাদ বাকি হয়তো নিচে পড়ে নষ্ট হয়ে যেত। কিন্তু সংরক্ষণ করার যে একটা প্রয়োজনীয়তা বা ব্যাপার সেটি আসলে উপলব্ধি করতে পারেনি। এর পরবর্তীতে মানুষ হয়ে গেল গুহাবাসী বন্য দশা থেকে। অর্থাৎ যখন বর্বর বা বন্য দশা ছিল তখন হিংস্র প্রাণীদের সাথে প্রচুর পরিমাণে আক্রমণাত্মক ভাব পোষণ করে তাকে টিকে থাকতে হতো। হয়তোবা তোমরা টারজান বা অন্যান্য বিভিন্ন ধরনের মুভি বা সিরিয়ালগুলোর নাম শুনেছো, তো সেই সব জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে তারা গাছে থাকতো, করতো, সেই জায়গাগুলো তারা আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। পরবর্তীতে যদি দেখি আমরা, তাহলে মানুষ ছিল আসলে গুহাবাসী এবং গুহাতে তারা একটি সময় এসে তখন কি করলো, যে গুহাতে তারা ওই জায়গাটি ধরে রাখার চেষ্টা করলো। পরবর্তী সময়ে আমরা খেয়াল করবো যে গুহাবাসী যখন ছিল তখন ওই জায়গাটি থেকে তারা দেখা যাচ্ছে যে গুহাতে তারা ফলমূল সংগ্রহ করে এনে তখন উপভোগ করার চেষ্টা করতো এবং ওই যে আক্রমণাত্মক যেই ধারাটি অর্থাৎ আক্রমণ করার যে প্রয়াস, সেই প্রয়াসটি আসলে তারা নষ্ট করে দিয়েছে। যেরকমটি যদি আমরা বলি যে বিভিন্ন ধরনের হিংস্র জানোয়ার বা হিংস্র প্রাণী বা পশুরা তাদেরকে আক্রমণ করার চেষ্টা করতো, তখন তারা কি করতো, যে গুহার মুখে বিভিন্ন ধরনের পাথর বা অন্যান্য যেগুলো সেগুলো দিয়ে প্রোটেক্ট করা, অর্থাৎ ওই প্রাণীগুলো যদি ভিতরে প্রবেশ না করতে পারে এবং তারা যদি সেফলি থাকতে পারে, তখন কিছুটা আসলে পরিবার বা একতাবদ্ধ হয়ে থাকার যে একটা চেষ্টা বা প্রয়াস সেটি আসলে তৈরি হয়ে গেল। অর্থাৎ তখনও বিবাহের কোনো আসলে নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আসেনি। গুহাতে কি হতো, তারা শারীরিক বা জৈবিক বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করার জন্য একত্রে বসবাস করত। তখন কিছুটা ফ্যামিলির ধারণা তৈরি হয়েছিল, তবে বিবাহের ধারণা তখনও পুরোপুরি চালু হয়নি। এই গুহাবাসী মানুষগুলো একটা সময় এরকমটি হতে শুরু করলো যে এই গুহাবাসী মানুষগুলো ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো এবং পরবর্তীতে দেখা গেল যে এই গুহাবাসী মানুষগুলো সামনের দিকে এগোচ্ছে, কিন্তু সেই মানুষগুলো আসলে বিবাহের ধারণাটি পুরোপুরি লাভ করতে পারেনি এবং এখান থেকে পরিবারের যে ধারণাটি সেটি আসলে কিছুটা গড়ে উঠেছিল যে গুহাবাসী মানুষগুলো তাদের প্রয়োজনে তারা একত্রিত হতো এবং সেই ফ্যামিলির যে স্ট্রাকচারটা অর্থাৎ সন্তান জন্মদান লালন পালন সেই কাজটি তারা আসলে কিছুটা শুরু করেছিল, কিন্তু সেটি পরিপূর্ণতা এসে লাভ করলো এই কৃষি সমাজ অর্থাৎ কৃষিভিত্তিক সমাজ। তখন যদি আমরা এটাকে বলি কৃষিজীবী বা কৃষিভিত্তিক সমাজ, যেটি বলি আসলে কৃষিভিত্তিক সমাজের ক্ষেত্রে আমরা যদি তাকাই যে কৃষিভিত্তিক সমাজ তখন কি হলো, তারা ফলমূল সংগ্রহ করার পরবর্তীতে তারা এক সময় দেখলো যে ফলমূল বা অন্যান্য যে অপরিহার্য অংশগুলো আছে সেইগুলো তারা বাড়ির বাইরে খাওয়ার পরে ফেলে দিচ্ছে এবং সেইগুলো থেকে আটি বা বীজ যেইগুলো আছে সেইগুলো থেকে নতুন করে গাছ হয়ে তখন কি হচ্ছে, বাড়ির পাশেই তার খাবার তৈরি হচ্ছে। তার অনেক দূরে জঙ্গলের ভিতর গিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় বা অন্যান্য জায়গায় সেই যে ফলমূল সংগ্রহ করার প্রয়াস বা মরুভূমির ভিতরে বন্য অন্যান্য জায়গায়, সেই জায়গাটি আসলে তার সীমিত হয়ে আসতেছে, মানে অনেক দূরে যেতে হচ্ছে, ফলমূল সংগ্রহে প্রচুর কষ্ট হচ্ছে, ফলমূলের পর্যাপ্ততাও আগের মতো নেই। তখন কি হলো, কৃষিভিত্তিক সমাজে তারা ফসল বোনা শুরু করলো এবং তারা একটি সময় দেখলো যে প্রথমে পাথর বা অন্যান্য কিছু একটা করে ওই জায়গাটায় রোপণ করে রাখলে সেখান থেকে বীজ থেকে বা আটি থেকে গাছ বের হয়ে সেখানে ফল দিচ্ছে। এই যে একটা ধারণা তৈরি হলো, তখন কি হলো যে তারা পরিশ্রম করার জন্য অর্থাৎ সংঘবদ্ধভাবে যদি না থাকে তাহলে একজনের পক্ষে সেটি ফসল তৈরি করে সংরক্ষণ করা সম্ভব নয়। তারা বিভিন্ন ধরনের পশু শিকারে যেত, তখন মহিলারা ওই কাজগুলো করত এবং মহিলারাই সাধারণত এই কৃষিভিত্তিক বলা হয় যে কৃষিভিত্তিক সমাজের গোড়াপত্তন করেছে, অর্থাৎ মহিলারা বাসার পাশে একটা কিছু পুঁতে রাখতো, সেই জায়গা থেকে গাছ হয়ে ফল তৈরি ওই জায়গা থেকে ফল হতো। তো কৃষিভিত্তিক সমাজে সাধারণত বলা হয় যে মহিলারাই প্রথম শুরু করেছিল। তো সেই জায়গা থেকে তখন যখন তাদের পুরুষ সঙ্গীরা বাইরে যেত, তারা কি করতো যে ওই কৃষিভিত্তিক সমাজে
তখন এই যে ফসল পাহারা দেওয়া বা সন্তান লালন পালন করা সেই জায়গাটি তৈরি হয়েছে। তারপর আমাদের সামন্ত শিল্প সমাজে সেটি আসলে পরিপূর্ণতা লাভ করে। তাহলে বিবাহের ধারণাটি ক্ষেত্রে রসের যে তিনটি ধারণার বা বৈশিষ্ট্যের কথা তিনি বলছেন যে ইট ইজ স্যাক্রেড। স্যাক্রেড কিভাবে হয়, যে আসলে এটি হচ্ছে যে স্রষ্টা প্রদত্ত বা এটি হচ্ছে সমাজের একটি বিধিবদ্ধ নিয়ম, অর্থাৎ এটিকে কেউ আসলে অবহেলা বা অবজ্ঞা করতে পারে না। কিভাবে পারে না, যে এটি ক্রমান্বয়ে আসলে চলতে থাকে এবং একটা পর্যায়ে চলার সেই বিভিন্ন যে ধারা বা বিভিন্ন যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো ক্রমান্বয়ে চলতে চলতে এমন একটি পর্যায়ে যায় যে যেখান থেকে আসলে এই ধারণাটি আসলে ফিরিয়ে আনা সম্ভব নয়। সেই বর্বর দশা বা বন্য দশায় মতো জায়গা থেকে ফিরিয়ে আনা সম্ভব। অর্থাৎ এটি হচ্ছে স্যাক্রেড, এটি হচ্ছে সমাজ কর্তৃক রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। বলতে এটি সোশ্যাল কন্ট্রোল, আসলে এটি সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত। যেমন একটি মানুষ চাইলেই প্রতিদিন আসলে বিয়ে করা সম্ভব নয়। কিভাবে সম্ভব নয়, যে সে যখন একটি ফ্যামিলির সাথে যুক্ত থাকে তখন তাকে কিছু নিয়ন্ত্রণ বা কিছু কন্ট্রোলের মধ্য দিয়ে যেতে হয়। যদি বর্তমান সমাজে আমরা তাকাই যে বিবাহে কিছু রেজিস্ট্রেশন বা বিভিন্ন ধরনের পন্থা আছে, সেই পন্থাগুলো অবলম্বন করে একটি মানুষ আরেকটি মানুষের সাথে মেলবন্ধনে আবদ্ধ হয়। অর্থাৎ একটি সোশ্যাল কন্ট্রোল কিন্তু এখানে চলে এসেছে। এই জায়গাগুলো থেকে আসলে সমাজ একটি সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটি আসলে বাধাগ্রস্ত যাতে না হয় সেজন্য একটি নিয়ম বা আইনের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এটি সোশ্যাল কন্ট্রোল, অর্থাৎ একটি ফ্রেমওয়ার্কের ভিতরে দিয়ে আবদ্ধ। যেমন মুসলিম সমাজে রয়েছে একাধিক বিয়ের ক্ষেত্রে অবশ্যই প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে একাধিক বিয়ে করা যাবে, তবে সেটি আসলে এখন কমে আসতেছে ধারণাটি। একাধিক বিয়ের যে ধারণা সেটি আসলে খুবই এখন কম পরিমাণে সমাজ চলেছে। বলছে ইট ইজ হাইলি পার্সোনাল, হাইলি ইন্ডিভিজুয়ালিস্টিক, খুবই পার্সোনাল ক্ষেত্রে। অর্থাৎ একজন মানুষ একটি বিয়ে করবে না একাধিক বিয়ে করবে, এটা আদৌ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, এটি হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। এটিকে কখনোই আসলে সমাজ চাপিয়ে দিতে পারবে না যে না তোমাকে অবশ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এবং তুমি একাধিক বিয়ে অবশ্যই করতে হবে। এই জায়গাটি আসলে সমাজে হাইলি রেস্ট্রিক্টেড বলা যেতে পারে, যে সমাজ এই জায়গাটা চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে কিছুটা হয়তো সমাজ আপনাকে ফোর্স করবে বা সমাজ তোমাদের যারা আসো পরবর্তী যখন এই পজিশনে যাবে তখন কিছুটা হয়তো ফোর্সের সম্মুখীন হতে হবে পরিবার, সমাজ, আত্মীয় স্বজনের দ্বারা। কিন্তু এটি হচ্ছে হাইলি পার্সোনাল, অর্থাৎ তুমি কি একটি বিয়ে করবে না একাধিক বিয়ে করবে সেটি হচ্ছে আসলে ব্যক্তিগত ব্যাপার। অনেক সময় সমাজে একাধিক বিয়ে করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, তবে সেটি আসলে অতটা কার্যকর হয়নি। এবং বলছে হাইলি ইন্ডিভিজুয়ালিস্টিক, তোমার উপরেই সাধারণত ডিপেন্ড করে এটি। অর্থাৎ একটি মানুষ তার প্রয়োজন অনুযায়ী একাধিক বিয়ের ক্ষেত্রেও আবদ্ধ হতে পারে, তবে সেটি হতে হবে সমাজ স্বীকৃত পন্থায়। এই ছিল আজকের ক্লাসের ধারণা। সবাই আশা করি ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।